আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছো। আজ তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি চ্যাপ্টার 1 প্রাণী বৈচিত্র্য শ্রেণীবিন্যাস অংশ নিয়ে আলোচনা করার জন্য। আজকের আমার আলোচ্য বিষয় বোর্ডে লিখেছি, দেখো, পরিফেরা পর্বের বৈশিষ্ট্য, নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য, প্লাটিহেলমিনথেস পর্বের বৈশিষ্ট্য, নেমাটোডা পর্বের বৈশিষ্ট্য। আমি এই 4টা পর্বের উদাহরণসহ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। চলো আমরা ভূমিকাতে কিছু কথা বলি। প্রাণী জগৎকে হিকম্যান এট আল 2014 রচিত ইনঅ্যাগ্রেটেড প্রিন্সিপালস অফ জুলজি গ্রন্থ অনুসারে 33টি পর্বে ভাগ করা হয়েছে। এর মধ্যে 9টি হলো মেজর পর্ব, 24 ছিল মাইনর পর্ব। দেখো, প্রাণী জগৎকে কয়টি পর্বে ভাগ করা হয়েছে? 33টি পর্বে। মেজর পর্বের সংখ্যা কয়টি? 9টি। মাইনর পর্বের সংখ্যা কয়টি? 24টি। এমসিকিউতে আসে, কাজে জায়গাটা বইতে আন্ডারলাইন করে নেব। আর আমি যে অংশ পড়াচ্ছি এটা তুমি আজমল স্যারের বইতে পাবে পৃষ্ঠা 10 থেকে 15-এর মধ্যে। আর পড়ার সময় একটা ইয়েলো লাইটার পেন নিবে, টিচার যে জায়গায় বলে দিচ্ছে সেই জায়গাগুলো হাইলাইট করে ফেলবে, তাহলে একই সাথে থিওরি হয়ে যাবে, একই সাথে এমসিকিউ হয়ে যাবে। তাহলে আমরা শুরু করি। দেখো, মেজর পর্ব কারা আমাদের মনে কোশ্চেন। এখন মেজর পর্ব আমরা বলছি যে সকল পর্বে প্রজাতি সংখ্যা বেশি, 5000-এরও বেশি, বাস্তুতন্ত্রে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, শ্রেণীবিন্যাসগত অবস্থান যাদের সুস্পষ্ট, তাদের আমরা বলছি মেজর পর্ব। আর মাইনর পর্ব বলছি যেসব পর্বে প্রজাতির সংখ্যা কম, অর্থাৎ 5000-এরও কম, বাস্তুতন্ত্রে অপেক্ষাকৃত কম ভূমিকা পালন করে, শ্রেণীবিন্যাসগত অবস্থান অস্পষ্ট বা বিতর্কিত, তাদের আমরা বলছি মাইনর ফাইলা। আমাদের সিলেবাসে আছে মেজর ফাইলা। মেজর ফাইলা 9টি: ফাইলাম, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মোলাস্কা, এনিলিডা, আর্থ্রোপোডা, অ্যাকারোডার্মাটা, কডাটা। তাহলে আমাদের সিলেবাসটা জানা হলো। আর আমরা ধারাবাহিকভাবে আজকে 4টা পড়বো, নেক্সট ক্লাসে বাকিগুলো পড়ব। তাহলে চলো ক্লাস শুরু করি। ক্লাস শুরুর আগে শিখন ফলটা একটু দেখে নাও। শিখন ফলে দেখো, আমি জ্ঞানের কোশ্চেনে লিখেছি মেজর পর্ব, মাইনর পর্ব, নটকর, বহুরূপতা আর যৌনতিরূপতা। আমি মেজর পর্ব কাকে বলে বলে ফেলেছি, মাইনর পর্ব কাকে বলে তাও বলে ফেলেছি। এবার নটকর আমরা বলছি কডাটা পর্বের প্রাণীদের ব্রুনীয় অবস্থায় বা আজীবন পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবর যে নমনীয় স্থিতিস্থাপক ছিদ্রযুক্ত দণ্ড বিদ্যমান থাকে, তাকে আমরা বলছি নটকট। এখন যে সকল প্রাণীদের নটকট থাকে তাদের আমরা বলছি কডাটা, আর যেসব প্রাণীদের নটকট থাকে না তাদের বলছি নন কডাটা। তাহলে নন কডাটা পর্বের প্রাণীর সংখ্যা হলো 8টি, মানে মেজর ফাইলার মধ্যে 8টি ফাইলাম হলো নন কডাটার অন্তর্ভুক্ত, পরিফেরা থেকে অ্যাকারোডার্মাটা পর্যন্ত। আর শুধু কডাটা পর্বের প্রাণীরা হলো কডেট। তাহলে আমরা নটকট কি এবং এর অন্তর্ভুক্ত প্রাণীদের কথাটা একটু বলে নিলাম। এখন আসো বহুরূপতা কি। আমরা নিডারিয়া পর্বের প্রাণীদের জীবনচক্রে একাধিক দৈহিক গঠন দেখি। এই একাধিক দৈহিক গঠনকে আমরা বলছি বহুরূপতা। যেমন নিডারিয়া পর্বের প্রাণীতে পলিপ এবং মেডুসা দশা দেখা যায়। আর একই প্রাণীর দেহে একাধিক দৈহিক গঠন, তাকে আমরা বলছি বহুরূপতা। আর যৌনদ্বিরূপতা আমরা জানি কোনো কোনো প্রাণীতে এক লিঙ্গে, মানে শুক্রাশয় এক প্রাণীর দেহে অবস্থিত, ডিম্বাশয় আরেক প্রাণীর দেহে অবস্থিত, এ ধরনের প্রাণীকে আমরা বলছি একলিঙ্গিক প্রাণী। এখন যৌনদ্বিরূপতা বলছি একই প্রজাতির পুরুষ এবং স্ত্রী প্রাণী যদি আকার, আকৃতি এবং বর্ণে বা আঙ্গিক গঠনে পৃথক হয়, তাহলে তাকে আমরা বলছি যৌনদ্বিরূপতা।
নেমাটোডা পর্বে আমরা যৌনতিরূপতা দেখি। তাহলে আমাদের জ্ঞানের কোশ্চেনগুলোর কিন্তু আমি ডেফিনেশন প্রথমেই বলে নিলাম। কারণ আগে বলার পিছনে কারণ আমি যখন বৈশিষ্ট্যগুলো বলবো তখন এই কথাগুলো চলে আসবে, তখন আর এক্সপ্লেন করতে হবে না। এখন আসো আমি অনুধাবনের কোশ্চেনে লিখেছি ছিদ্রাল প্রাণী কারা, কেন এদের ছিদ্রাল প্রাণী বলা হয়? পরিফেরা পর্বের প্রাণীদের দেহ প্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত এবং এই ছিদ্রগুলোকে বলে অস্টিয়া, এই জন্য এদের আমরা বলছি ছিদ্রাল প্রাণী। যদি এটা বহু মার্কসের কোশ্চেন আসতে পারে তখন বৈশিষ্ট্যগুলো লিখে দিতে হবে। পরের কোশ্চেনটা আমি অনুধাবনে লিখেছি নিডারিয়া পর্বের প্রাণীদের ডিপ্লোব্লাস্টিক প্রাণী বলা হয় কেন? তাহলে দেখো, ডিপ্লোব্লাস্টিক প্রাণী বলার কারণ হলো নিডারিয়া পর্বের প্রাণীদের ব্রুনীয় অবস্থায়, মানে গ্যাস্টুলা ব্রুনি, একটোডার্ম এবং এন্ডোডার্ম নামক দুটো কোষস্তর থাকে। একটোডার্ম এপিডার্মিসে রূপান্তরিত হয়, এন্ডোডার্ম গ্যাস্ট্রোডার্মিসে রূপান্তরিত হয়। দুই স্তরের মাঝে ম্যাসোগ্লিয়া নামক একটি অকোষীয় স্তর সৃষ্টি হয়, এই জন্য এদের ডিপ্লোব্লাস্টিক প্রাণী বলা হয়। তাহলে এই কথাটা আমরা নিডারিয়াতে বলবো, আবার ভিন্ন করেই বলে দিলাম। এখন দেখো, আমরা প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার কোশ্চেনে আমরা এ দিয়ে লিখলাম মটকা স্পঞ্জ, বি দিয়ে লিখলাম জেলিফিশ, সি দিয়ে ফিতা কৃমি, ডি দিয়ে লিখলাম গোল কৃমি। আমি প্রথম কোশ্চেনে রেখেছি এ ও বি প্রাণীদের মধ্যে কোনটি উন্নত এবং কেন, ব্যাখ্যা করো। এটা আমি লিখতে পারতাম সি ও ডি প্রাণীদের মধ্যে কোনটি উন্নত এবং কেন, ব্যাখ্যা করো। এরকম সবগুলো কাজে এখানে পর্বের বৈশিষ্ট্য দিয়েই লিখতে হবে উত্তর। আমি কিন্তু আগে কোনটার উত্তর কি হবে আগেই বলে নিয়ে তারপর পড়াবো, যেন তোমার বুঝতে না হয়, বুঝতে অসুবিধা না হয়। এখন দেখো, সিওডি উভয়ই কৃমি, ঠিক যেমন আমরা ফিতা কৃমি লিখলাম, গোল কৃমি লিখলাম, কিন্তু এদের পর্ব ভিন্ন বা পৃথক, বিশ্লেষণ করে। তাহলে এখানেও কিন্তু পর্বের বৈশিষ্ট্য দিয়ে লিখে বলতে হবে এরা ভিন্ন পর্ব, এই কারণে এরা ভিন্ন পর্বের অন্তর্ভুক্ত। তাহলে আমি শিখন ফলটা তোমাদের বুঝিয়ে দিলাম। চলো আমরা শুরুতে শুরু করি। পর্ব, ফার্স্ট পর্ব হলো ফাইলাম পরিফেরা। ফাইলাম পরিফেরাদের সাধারণ নাম স্পঞ্জ। এদের ছিদ্রাল প্রাণী বলে কারণ এদের দেহ প্রাচীরে অসংখ্য ছিদ্র থাকে। এরা সবাই সামুদ্রিক, শুধু স্পঞ্জিলিডি গোত্রের প্রাণীরা হলো মিঠা পানির, আর সবাই সামুদ্রিক। তাহলে এইটা হলো ভূমিকা অংশে লেখা বা এটি প্রাণী পরিচিতিতে লেখা। এই জায়গা থেকে নৈবিত্তিকের কোশ্চেন আসে, একটু দেখে নেবা। চলো আমরা সায়েন্টিফিক নেমগুলো আগে একটু দেখি, সেই সাথে ছবিগুলো। প্রথম আছে স্কাইফার জেলিটিনোসাম, মানে মটকা স্পঞ্জ। এর ছবিটাও সাথে দিয়ে দিলাম। তারপর আছে স্পঞ্জিলা লোকাস্টিস, মিঠা পানির স্পঞ্জ। তারপর আছে ইউস্পঞ্জিয়া অফিসিনালিস, সে হলো গোসল স্পঞ্জ। তাহলে এই তিনটা সায়েন্টিফিক নেম অবশ্যই, আর সেই সাথে তুমি ছবিতেও দেখে নিলে যে অ্যানিমেলগুলো দেখতে কেমন। চলো আমরা পরিফেরার বৈশিষ্ট্যে চলে যাই। চলো পরিফেরা পর্বের বৈশিষ্ট্য। ফার্স্ট আমরা তাকে বলি কোষীয় মাত্রার প্রাণী। কোষগুলো টিস্যু অঙ্গতন্ত্র গঠন করে না, মনে থাকবে। কোষীয় সংগঠন মাত্রার প্রাণী, কোষগুলো টিস্যু অঙ্গতন্ত্র গঠন করে না। দেহ প্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত, আর এই ছিদ্রকে অস্টিয়া বলে। আমরা বলছি আভ্যন্তরীণ সংবহনের বিকল্প হিসেবে নালীতন্ত্র বিদ্যমান। এই নালীতন্ত্রের মাধ্যমে তার আভ্যন্তরীণ সংবহন সম্পন্ন হয়, যেমন পানি, পুষ্টি উপাদান এবং অক্সিজেন এই অস্টিয়া নামক ছিদ্রপথে প্রবেশ করে। তারপর সে কিছু প্রকোষ্ঠ আছে অন্তঃপ্রাচীরে, সেই প্রকোষ্ঠগুলোর প্রাচীর আবার অন্তঃপ্রাচীরে কোয়ানোসাইট নামক ফ্লাস আকৃতির কোষে বেষ্টিত এক বা একাধিক গহ্বর থাকে। অস্ট্রিয়াগুলি এই প্রকোষ্ঠে মুক্ত, এই প্রকোষ্ঠগুলো নালীতন্ত্রে মুক্ত, আর নালীতন্ত্র দেহের অভ্যন্তরে স্পঞ্জোসিল নামক একটি সাধারণ গহ্বরে মুক্ত হয়েছে। তাহলে আমি সংবহনটা বললাম। আর স্পঞ্জোসিল সম্মুখ দিকে
অস্কুলাম নামক একটি ছিদ্র পথে বাহিরীভূত। তাহলে আমি নালীতন্ত্র বলতে গিয়ে পুরো সিস্টেমটাকে একসাথে দাঁড় করালাম। বৈশিষ্ট্যে দেখবা 3টা বৈশিষ্ট্যের মাধ্যমে 3টা কথা বলা হয়েছে। এখন বলি এর দৈহিক কাঠামো, মানে অর্থাৎ অন্তঃকঙ্কাল। অন্তঃকঙ্কাল চুনময় স্পিকিউল বা স্পঞ্জিন নামক জৈব বস্তুতে গঠিত। আর এদের লার্ভা জীবনচক্রে লার্ভা দশা দেখা যায়। এই লার্ভার নাম হলো এমফিব্লাস্টুলা আর প্রেনকাইমুলা। এই হলো আমাদের পরিফেরা নিয়ে আলোচনা। তাহলে আমরা পারবো। এবার চলো আমরা নিডারিয়া নিয়ে আলোচনা করি। পাইলাম নিডারিয়া। আমরা প্রথমে এক্সাম্পলে চলে যাই। হাইড্রা ভালগারিস অ্যারিডিয়া, অ্যারিডা মানে জেলিফিশ, জেলিফিশ। ফাইসেলিয়া ফাইসেলিস আমরা বলছি ভাসমান সন্ত্রাস। তোমাদের কাছে মনে হতে পারে এরকম বিদঘুটে নাম কেন হলো ফাইসেলিয়া ফাইসেলিসের, কারণ এদের দেহে হিপনোটক্সিন আছে। এরা সমুদ্রে ভেসে বেড়ায় এবং অনেক দূর থেকেই কোনো প্রাণী তাদের কাছে আসলে হিপনোটক্সিন দিয়ে তাকে মেরে ফেলে মানে অবশ করে দেয়। ধীরে ধীরে সেই অংশটা মানুষটা ধীরে ধীরে মারা যায় কিংবা অ্যানিমেলটা মারা যায়। কাজেই এই কারণে তার নামটা হচ্ছে এটা। তো এই নিডারিয়া পর্বের প্রাণীদের পূর্বের নাম ছিল সিলেন্ট্রেটা। নৈবিত্তিক আসে পূর্বের নাম কি সিলেন্ট্রেটা, কারণ এদের দেহ অভ্যন্তরে সিলেন্ট্রিয়ন নামক একটি গহ্বর থাকে যা পরিপাক সংবহনের কাজ করে। এই গহ্বরটাকে আমরা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটিও বলি। আমরা বৈশিষ্ট্য এরকম একটা পড়ি। আগের পূর্বের নাম সিলেন্ট্রিয়ন কেন, কারণ সিলেন্ট্রিয়নকে মূল বৈশিষ্ট্য হিসেবে এর নামটা হয়েছে। পরবর্তীতে বিজ্ঞানীরা কাজ করতে গিয়ে দেখলেন যে না, এটার নাম নিডারিয়া হওয়া উচিত, কারণ তার এপিডার্মিসে নিডোসাইট নামক এক বিশেষ ধরনের ধ্বংসকোষ আছে যার নেমাটোসিস্ট অঙ্গাণু খাদ্য গ্রহণ চলন আত্মরক্ষায় সহায়তা করে। সে কারণে এই পর্বের প্রাণীদের আমরা বলছি নিডারিয়া। তাহলে আমরা জাস্ট শুরুর ঘটনা বললাম। আর এই প্রাণীর 20টি প্রজাতি শুধু মিঠা পানির, আর বাকি সবাই হলো সামুদ্রিক। সমুদ্রে এরা বর্ণময় একটা রূপ ধারণ করে, যেমন কোরাল রিফ তোমরা চিনো, কোরাল প্রাচীর গঠন করে। কোরাল প্রাচীরে সামুদ্রিক প্রাণীদের 25% জীব বাস করে। এই জন্য আমরা এই নিডারিয়া পর্বের প্রাণীদের বলি সমুদ্রের ফুল বা সমুদ্রের রেন ফরেস্ট, কিংবা বলি রত্ন ভাণ্ডার। তাহলে এই 3ভাবে একভাবে আসলে আমরা এই ঘটনাটা বলে, গল্পটা বলে উত্তর, যদি আমি অনুধাবনে দেইনি। এখন আসো নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য। নিডারিয়া পর্বের প্রাণীরা হলো ডিপ্লোব্লাস্টিক প্রাণী। ব্রণীয় অবস্থায় এদের একটোডার্ম এবং এন্ডোডার্ম নামক দুটো কোষস্তর থাকে। এই জন্য এদের ডিপ্লোব্লাস্টিক প্রাণী বলে, যেটা আমি আগে বলে ফেলছি। তারপর দেখো আমি বলছি নিডারিয়া পর্বের প্রাণীদের এপিডার্মিসে নিডোসাইট নামক বিশেষ ধরনের কোষ থাকে যার নেমাটোসিস্ট অঙ্গাণু খাদ্য গ্রহণ চলন আত্মরক্ষায় সহায়তা করে। নিডারিয়া পর্বের প্রাণীদের দেহ অভ্যন্তরের গহ্বরকে বলছি সিলেন্ট্রিয়ন, যা পরিপাক সংবহন গহ্বর হিসেবে কাজ করে। এদের পরিপাক 2 ধরনের, বহিঃকোষীয় পরিপাক, অন্তঃকোষীয় পরিপাক। আর বলছি এদের জীবনচক্রে বহুরূপতা বিদ্যমান, মানে কি এর পলিপ এবং মেডুসা দশা বিদ্যমান। পলিপ হলো অযৌন দশা, মেডুসা হলো যৌন দশা। ঠিক আছে।
আর এদের লার্ভাকে আমরা বলছি পেনুলা লার্ভা। হয়ে গেল এটা। এবার আসো আমরা প্লাটিহেলমিনথেস নিয়ে আলোচনা করব। প্লাটিহেলমিনথেস এক্সাম্পলগুলো আগে লিখে নিই বাবা। আমরা ফার্স্ট লিখি ফেসিওলা হিপাটিকা। এটাকে আমরা যকৃৎ কৃমি বলি। টিনিয়া সোলিয়াম, এটা হলো ফিতা কৃমি। ফিতা কৃমি। সিস্টোসোমা, সিস্টোসোমা ম্যানসনি, এটা আমরা রক্ত কৃমি বলি। মনে থাকবে, সিস্টোসোমা ম্যানসনি রক্ত কৃমি বলি। আমরা এই তিনটা প্রজাতির নাম শিখে ফেলবো এবং কয়েকবার লিখবো বাবা, যেন আমাদের মনের ভিতরে গেঁথে যায়। প্লাটিহেলমিনথেস, প্লাটি মানে চ্যাপ্টা। প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীরা পাতা বা ফিতার মতো চ্যাপ্টা, এই জন্য এদের চ্যাপ্টা কৃমি বলে। সাধারণ নাম কি? চ্যাপ্টা কৃমি। তো কেন বলে? এরা পাতা বা ফিতার মতো চ্যাপ্টা, এই জন্য। এই পর্বের প্রাণীরা হলো প্রথম টিপ্লোব্লাস্টিক প্রাণী, মানে এরা টিস্যু অঙ্গ সংগঠন মাত্রার প্রাণী। মনে থাকবে? আর এদের প্রথমে দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী। আর এদের অনেকের চোষক আছে, হুক আছে, যার সাহায্যে সে পশুর দেহে লেগে থাকে। কেউ কেউ দেহতলের সাহায্যে পুষ্টি লাভ করে ব্যাপন প্রক্রিয়ায়। তো এটা হলো এর সাধারণ কিছু বৈশিষ্ট্য। এদের পৌষ্টিক নালী ছাড়া আর কোনো গহ্বর নাই। আর পৌষ্টিক নালীটা হলো অসম্পূর্ণ, এখানে পায়ু ছিদ্র নাই, শুধু মুখ ছিদ্র আছে। আর এর রেচন অঙ্গকে আমরা বলছি শিখা কোষ। রেচন নালী এবং শিখা কোষ নিয়ে রেচন তন্ত্র গঠিত। এদের সংবহন তন্ত্র এবং শ্বসন তন্ত্র। এদের বিভিন্ন লার্ভা দশা দেখা যায়, যেমন মিরাসিডিয়াম, রেডিয়া, সিস্টি সার্কাস, তারপর স্পোরোসিস্ট ইত্যাদি লার্ভা দশা এদের দেখা যায়। তাহলে আমাদের প্লাটিহেলমিনথেস শেষ। এবার চলো আমরা নেমাটোডা নিয়ে আলোচনা করি। নেমাটোডাতে দেখো এক্সাম্পল গুলো আগে লিখবো। লোয়া, লোয়া, উসেরিয়া ব্যানকপটি, মানে এটাকে আমরা বলছি ফাইলেরিয়া কৃমি। ফাইলেরিয়া কৃমি। অ্যাসকারিস লুম্ব্রিকর্ডিস হলো গোল কৃমি, গোল কৃমি। আর এটা হলো চোখের কৃমি, চোখের কৃমি। আমরা ছবিতে একটু দেখে নেই, ছবিতে দেখলে আমাদের প্রত্যেকটা মনে থাকবে কোনটা দেখতে কেমন।
চলো এবার আমরা বৈশিষ্ট্যে আসি। বৈশিষ্ট্যের আগে বলতে চাই এদের আমরা সুতার কৃমি বলি, কারণ এদের দেহ নলাকার, দুই প্রান্ত সরু, মাঝখানটা চড়া আর দেখতে সুতার মতো, তাই এদের আমরা সুতা কৃমি আর গোল কৃমি বলি, কারণ এরা গোল মানে কুণ্ডলী পাকিয়ে অবস্থান করে, এই জন্য এদের আমরা গোল কৃমি বলছি। ওকে, এখন আসো আমরা বৈশিষ্ট্য বলছি। দেহ নলাকার, দুই প্রান্ত সরু, মাঝখানটা চড়া, আনুবীক্ষণে 1 মিটার পর্যন্ত লম্বা হয়। এরা হলো অপকৃত সিলোম যুক্ত প্রাণী বা সুডোসিলোমেট প্রাণী। এই পর্বের প্রাণীতে আমরা প্রথম পৌষ্টিক নালী দেখি, মুখছিদ্র থেকে পায় উচ্ছিদ্র পর্যন্ত বিস্তৃত, মানে সম্পূর্ণ পৌষ্টিক নালী দেখি। আর এনিমেলটা হলো নলাকৃতি, তার মধ্যে একটা নল আছে, এজন্য আমরা বলি নলের ভিতর নল গঠনের মতো প্রাণী, মানে টিউব উইদিন টিউব গঠনের প্রাণী। তাহলে এটা এই লাইনটা থেকে নৈবিত্তিক আসে, কাজে অবশ্যই এটা মনে রাখবা। আর এরা একলিঙ্গিক বা যৌন দ্বিরূপতা দেখা যায়। এদের লার্ভা আছে, যেমন অ্যাসকারিসের লার্ভার নাম হলো র্যাবডিটিফর্ম লার্ভা, আর উসেরিয়া বনকাপ্রির লার্ভার নাম হলো মাইক্রোফাইলেরিয়া। তাহলে আমাদের 4টা ফাইলামের উদাহরণ শুদ্ধ বৈশিষ্ট্য হলো। আর এই শিখন ফলের দেখো প্রত্যেকটা কোশ্চেনের উত্তর সেই সাথে হয়ে গেল। ইনশাল্লাহ তোমরা অনেক ভালো করে শিখবে, কারণ সায়েন্টিফিক নেমগুলো আমরা কিন্তু বারবার লিখে লিখে শিখতে হয়। আর আমি ছবিগুলো অ্যাড করে দিয়েছি যেন ছবিটা চোখে ভাসবে, সাথে সাথে মনে হবে। আমাদের আজকের আলোচনাটা হয়ে গেল। চলো আমরা বাড়ির কাজ নেই, কারণ বাড়িতে কিছু তো করতে হবে। তো আমরা বাড়ির কাজটা একটু দেখে নিই। আমি একটা কোশ্চেন লিখলাম, দেখো আমার কোশ্চেনটা হলো অ্যাসিলোমেট প্রাণী বা সিলোমবিহীন প্রাণীদের পর্বের নাম, বৈশিষ্ট্য ও উদাহরণ লেখো। এখন তোমার মনে একটা প্রশ্ন যে অ্যাসিলোমেট প্রাণী কারা? এখন দেখো তুমি পড়েছো শ্রেণীবিন্যাসের ভিত্তিতে যাদের সিলোম নেই তারা হলো অ্যাসিলোমেট প্রাণী। আর আমরা পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, এই 3টি পর্বের প্রাণীরা হলো অ্যাসিলোমেট। তাই আমি বলে দিলাম অ্যাসিলোমেট প্রাণী যাদের সিলম নেই, মানে সিলমবিহীন, দেহপ্রাচীর এবং পৌষ্টিক নালীর মধ্যবর্তী কোনো ফাঁকা স্থান নেই, যা পেরেনকাইম নাম বা মেসেনকাইম নামক কোষে পূর্ণ থাকে। এরূপ প্রাণীদের আমরা বলছি সিলমবিহীন প্রাণী বা অ্যাসিলোমেট প্রাণী। তাহলে আমরা এই ধরনের কোশ্চেন আসলেও যেন এখান থেকে অ্যান্সার করতে পারি। আর আরেকটা কোশ্চেন যোগ করতে চাই, তাহলে তোমাদের স্বয়ংসম্পূর্ণভাবে এই বিষয়টা হয়ে যাবে। সেটা হলো সুডোসিলোমেট প্রাণীদের বৈশিষ্ট্য লেখা। এটা প্রায় দু মার্কসের একটা কোশ্চেন আসে। তাহলে নেমাটোডা পর্বের প্রাণীদের আমরা বলছি সুডোসিলোমেট প্রাণী বা অপকৃত সিলোমযুক্ত প্রাণী। ঠিক আছে, তাহলে আমরা যেন এই বিষয়গুলো হোমওয়ার্ক খাতায় করব।
যত ধরনের সমস্যা আসতে পারে পড়তে গেলে আমি সবগুলো সলভের চেষ্টা করেছি তোমাদের জন্য সেভাবেই হয় এবং অনেক ভালো একটা শিখন হয়, যেন ফুল মার্কস যেভাবেই কোশ্চেন আসুক যেন তোমরা ফুল মার্কস পাও। আর তোমরা তো জানো সিকিউতে জ্ঞানে 1 মার্কস, অনুধাবনের 2 মার্কস। অনুধাবনের 1 হলো জ্ঞান, 1 হলো যা চেয়েছে তা বলা। প্রয়োগের 3 মার্কস, 1 জ্ঞান, 1 অনুধাবন, 1 প্রয়োগ। আর উচ্চতর দক্ষতায় ওই একই জিনিস, প্রথমে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা, 4 মার্কস। কাজে লেখার সময় সবসময় এই বিষয়গুলো আছে কিনা সেটা দেখে শিখতে হবে। ইনশাল্লাহ হোমওয়ার্ক খাতায় এটা সাবমিট করবা, ঠিক আছে? হোমওয়ার্ক খাতাটা অনলাইনে সাবমিট করবা যার যার গ্রুপে, তাহলে হয়ে যাবে। তাহলে ভালো থাকো, খুদা হাফিজ।